বাংলাদেশকে দখল করে নিচ্ছেন মায়ানমার। অলরেডি বাংলাদেশের বেশ কিছু জায়গা মায়ানমার দখল করে ফেলেছে। কি বিশ্বাস হচ্ছে না? কেন বিশ্বাস হবে না যদি বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, রংপুর এই সকল জায়গা একদিনে 5 মিনিটে 1 ঘন্টার মধ্যে যদি দখল করে নিতে পারে ভারত, তাহলে মায়ানমার কেন বাংলাদেশকে দখল করতে পারবে না? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করানোর জন্য এমন কোনো কাজ নেই, এমন কোনো ভুয়া তথ্য নেই, এমন কোনো প্রচারণা নেই যেটি করছে রিপাবলিক বাংলা চ্যানেল। অর্থাৎ রিপাবলিক বাংলা চ্যানেলের শব্দটি যদি আমি আপনাদের কাছে ব্যবহার করি তাহলে বলবো একজন অদক্ষ মলম ব্যবসায়ীর কথা বলবো, যার নাম হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। যদি বাংলাদেশের কক্সবাজার শুনেছি আজ থেকে 1 মাস আগে দখল হয়ে গেছে, চট্টগ্রাম দখল হয়ে গেছে, নোয়াখালী দখল হয়ে গেছে, কুমিল্লা দখল হয়ে গেছে, রংপুর দখল হয়ে গেছে, এই দখল করার পথেই চলে এসছে। এই ধরনের প্রচার একের পর এক করে যাচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। শুধু ময়ূক রঞ্জন ঘোষের কথাই বলবো না, ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম যার ফলশ্রুতিতে আপনারা নিশ্চয় দেখেছিলেন যে আমি আমার এই চ্যানেলটিতে এর আগেও আমি প্রতিবাদ জানিয়েছিলাম, ভারত সরকারের সুদৃষ্টি কামনা করেছিলাম যে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করছে ভারতীয় কিছু ভুয়া গণমাধ্যম, কিছু মলম বিক্রেতা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তারই পরিপ্রেক্ষিতে আমি দেখেছিলাম যে আমি অবশ্যই শ্রদ্ধা জানাবো আপনাদের প্রতি। ভারতের অনেক বিভিন্ন ধর্মের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক ধর্মের ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু আমার সাথে একমত পোষণ করেছেন। কারণ আমরা সবাই শান্তি বিশ্বাস করি, আমরা সবাই ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধর্মের ভেদাভেদ না তৈরি করে আমরা কিন্তু সবার উপরে মানুষত্ব, তার উপরে কিছু নেই, সেটাকে মনে প্রাণে ধারণ করে কিন্তু আমরা একটি রাষ্ট্রে বসবাস করার চিন্তা করছি এবং একে অপরের সঙ্গে মিলেমিশে চলছিলাম। এখানে একটি জিনিস দেখেন যে ভারতের এই গণমাধ্যম, যদি বলি ময়ূক রঞ্জন ঘোষ, তিনি প্রথমে শুরু করলেন কি দিয়ে? প্রথমে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারপর থেকে তিনি একের পর এক প্রচার শুরু করলেন। কি প্রচার শুরু করলেন? যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, সংখ্যালঘুরা বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন, সংখ্যালঘুরা রাতে ঘরে ঘুমাতে পারছেন না, সংখ্যালঘুদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা হচ্ছেন। এই ধরনের প্রচারে তিনি একদমই ব্যস্ত ছিলেন এবং প্রতিদিন আমার মনে হয়েছে তার রাতে ঘুমানোর সময় পরের দিন তিনি কি কন্টেন্ট বানাবে, কি মিথ্যা এবং ভুয়া তথ্য প্রচার করবে, কিভাবে বাংলাদেশকে সারা বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, সেটি নিয়ে আমার মনে হয়েছে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি মলম বিক্রেতা হিসাবে এখন সারা বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে অনেক বেশি জনপ্রিয়, যে একজন মলম বিক্রেতা। তো এই মলম বিক্রেতা যখন আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তিনি একের পর এক কন্টেন্ট তৈরি করা শুরু করলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের মধ্যে একটা সহিংসতা তৈরি করার চেষ্টা করলেন, বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলেন। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক হিন্দু ধর্মাবলম্বীর আত্মীয় স্বজন যারা ভারতে বসবাস করেন, যখন একের পর এক এই ময়ূক রঞ্জন ঘোষের এই অপপ্রচার, মিথ্যা তথ্যগুলো প্রচার হচ্ছিল, প্রথমে কিন্তু সবাই বিশ্বাস করছিল এবং আমরা দেখেছি রিপাবলিক চ্যানেলে যে কন্টেন্টগুলো ময়ূক রঞ্জন ঘোষের ছিল, প্রত্যেকটা ভিডিওতে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত মানুষের চোখ কান খুলে যাচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে, অর্থাৎ সঠিক তথ্যটি তাদের কাছে পৌঁছাচ্ছে। তারা এখন আর এই সোশ্যাল মিডিয়ার সংবাদের উপর নির্ভরশীল না। যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করেন, অনেকে আমরা দেখেছি যে বাংলাদেশে তারা তাদের আত্মীয়র খোঁজ খবর নেওয়ার জন্য কিংবা বেড়ানোর জন্য তারা কিন্তু বাংলাদেশে এসছে। কেউ 1 মাস, কেউ 1.5 মাস, কেউ 10 দিন, কেউ 15 দিন থেকে যখন তারা বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছিল, তখন কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা তাদেরকে প্রশ্ন করেছে যে আপনাদের এই ভারতে
কিছু গণমাধ্যম যে প্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে এবং তারা এই দেশে ভালোভাবে বসবাস করতে পারছে না, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, তো আপনাদের আত্মীয় স্বজনের অবস্থা কি? সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখিনি যে কোনো ভারতীয় সুস্থ মস্তিষ্কের ভদ্র এবং যেটি হচ্ছে যারা ধর্মের বাইরে ধর্মের ঊর্ধ্বে জাতি এবং মানুষ একে অপরের সঙ্গে যে পারস্পরিক সম্পর্ক সেটাকে মূল্যায়ন করে তারা কিন্তু সঠিক তথ্যটি তারা দিয়ে গেছেন। যারা আমার আপনার মতন কন্টেন্ট ক্রিয়েটর বা মিথ্যা প্রচারকারী না, তারা কিন্তু বলেছেন যে আমাদের আত্মীয় স্বজন অনেকে বাংলাদেশে আছেন, আমরা 10 দিন, কেউ 15 দিন, কেউ বলছেন 2 মাস, কেউ বলছেন 1 মাস আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বেরিয়েছি। তো আমরা এখানে বেড়াতে এসে আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো ধরনের প্রবলেম আমরা দেখিনি। এখানে সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের অপপ্রচার আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে বলবো না, কয়েকটি গণমাধ্যমে কয়েকটি মলম বিক্রেতা যে অপপ্রচার চালিয়েছে সেটি একদমই মিথ্যা বলে সেটিকে কিন্তু তারা তাদের সেই একদম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসে যে জাস্টিফাইটি করেছে এবং দেখে গেছে সেটি কিন্তু তারা বিভিন্ন গণমাধ্যমের সামনে সাক্ষাৎকারে বলেছে। তো যখন দেখেন, যখন এই সংখ্যালঘুদের মধ্যে এই ময়ূররঞ্জন ঘোষের মতন যারা আছেন তারা যখন ঝামেলা সৃষ্টি করতে পারেনি, তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারেনি, যখন দেখলেন যে আসলে বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছেন তারা সংখ্যালঘু বলে কোনো কিছুকে বিশ্বাস না করে সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সবার সঙ্গে পরিপূর্ণভাবে সম্পৃক্ত, পরিপূরক, তখন এটা যখন আসলে একদমই মানে প্রমাণ হয়ে গেল যে আসলে বাংলাদেশের মানুষদের এই যে পালস রয়েছে বা তাদের ভেতরে সহিংসতা ঢুকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, তাদেরকে আর বিশ্বাস করানো যাচ্ছে না যে না এটি বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, তারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি ধর্মের মানুষ মিলেমিশে আছে। তখন কি শুরু করলো? এরপরে দেখলাম এই ময়ূররঞ্জন ঘোষ তিনি আরেক দিকে প্রচার শুরু করলেন। তখন হচ্ছে বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, বাংলাদেশকে ভারত নিয়ে নিচ্ছে, বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের কক্সবাজার, বাংলাদেশের নোয়াখালী, বাংলাদেশের কুমিল্লা, বাংলাদেশের রংপুর, এইগুলো নাকি দখল করে নিচ্ছেন ভারত এবং নিমিষেই তারা বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারবেন, এমনটা প্রচার শুরু করেন। কিন্তু পরিশেষে দেখলাম যে এরকমটা সংখ্যালঘুদের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পেরে ব্যর্থ হয়ে এই ময়ূররঞ্জন ঘোষ, আজকে আমি দেখলাম 12ই ডিসেম্বর ময়ূররঞ্জন ঘোষ একটি কন্টেন্ট তৈরি করেছে, সেখানে তিনি বলেছেন বাংলাদেশ নাকি দখল করে ফেলতেছে, বাংলাদেশের অনেকগুলো জায়গা অলরেডি নাকি দখল করে নিয়েছে মায়ানমার। এর মধ্যে প্রথমেই তিনি যেটি বলেছেন, আমার কথা হচ্ছে এর আগে তিনি কিন্তু বলেছিলেন যে কক্সবাজার ভারত দখল করে নিচ্ছে এবং কক্সবাজার অলরেডি ভারতের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আজকের কন্টেন্ট অর্থাৎ 12ই ডিসেম্বরের কন্টেন্টে তিনি দেখছি যে তিনি বলছেন যে এখন নাকি মায়ানমার আরাকান আর্মি বিদ্রোহী গ্রুপ এখন নাকি টেকনাফ দখল করে নিচ্ছেন, টেকনাফ থেকে কক্সবাজার ঢুকে যাচ্ছেন, তারা নাকি চিটাগাংও দখল করে নিবে। তো ভারতকে আপনি কি দিবেন ময়ূররঞ্জন ঘোষ? আপনি এখন এর আগে বললেন ভারত দখল করে ফেলতেছে, তারপরে যখন আমরা দেখলাম যে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছেন, তিনি কিন্তু একটা কথা বলে গেছেন, খুব সুন্দর কথা, আমি ওনার প্রশংসা করব যে কোনো নির্দিষ্ট দল বা কোনো সরকারের পক্ষ নিয়ে আমরা কাজ করি না, আমরা বাংলাদেশের জনগণ এবং জনগণ আসলে কি চায়, যে কোনো রাষ্ট্রের জনগণের শান্তি, জনগণের চাহিদা, জনগণের যে সমর্থন সেটাকে আমরা সমর্থন করি। তারপরে তিনি এখন এই ময়ূররঞ্জন ঘোষ ময়ূরে চড়ে চড়ে মলম বিক্রি করতে করতে এখন চলে গেছেন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সহিংসতার জায়গা থেকে যখন তিনি কিছু করতে পারছেন না তখন তিনি এখন এখানে পুশ করছেন কাকে? মায়ানমারকে। মায়ানমার নাকি বাংলাদেশ দখল করে নিচ্ছে। তারপরে আসলে তিনি কি বলবেন যে পাকিস্তানের সমর্থন নেবেন, তারপরে তিনি কি করবেন চীনের সমর্থন নিয়ে বলবে যে চীন বাংলাদেশ দখল করে ফেলছে। কবে জানি তিনি বলে ফেলেন যে এই পদ্মা সেতু দখল করে নিচ্ছে, কারণ এটি এর মুখ থেকে এমন। এবং আমার ভালো লাগে যে এই রিপাবলিক চ্যানেল তারা কিন্তু ক্যাপশনে দেয় যে যিনি এই বক্তব্যগুলো দিচ্ছেন, যিনি কথাগুলো বলছেন, সেগুলো নাকি তাদের এই যে প্রেজেন্টার যারা থাকে তাদের একান্তই নিজের ব্যক্তিগত মতামত। তো আমার কথা হচ্ছে আপনাদের রিপাবলিক চ্যানেলটি যদি সঠিক তথ্য মানুষকে সঠিক
খবরটি পৌঁছাতে চান, আপনারা যদি সাধারণ মানুষের দেশের, সেটি বাংলাদেশের নাগরিক বলে, ভারতীয় নাগরিক বলে, সারা বিশ্বের মানুষের কাছে আস্থা অর্জন করতে চান, তাহলে কেন আপনাদের এই ক্যাপশন ব্যবহার করতে হবে? আপনাদের সঠিক তথ্যটি দিতে প্রবলেম কোথায়? কেন বাংলাদেশ ভারতের যে সুন্দর সম্পর্ক, এই যে কেন এই যে বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তাদের যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই জায়গায় আপনারা কেন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন? সেখান থেকে আমি বলবো, এই যে ক্যাপশনের কোনো মূল্য নেই। যে ব্যক্তিগত সমর্থন বা ব্যক্তিগত মতামত প্রকাশ করছে রিপাবলিক চ্যানেল, আপনাদেরকে আবারও বলছি, এটি আসলে আপনাদের করে লাভ নাই। কারণ আপনি এই শব্দটি ব্যবহার করে গুজব রটাচ্ছেন। এই গুজবের ফলে বিভিন্ন জায়গায় সহিংসতার সৃষ্টি হচ্ছে। আমাদের ধর্মের একে অপরের যে ভাই বন্ধু এবং অনেকটা একদম পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই জায়গাগুলোতে আপনারা ফাটল ঘটাচ্ছেন। আমরা কিন্তু বাঙালি, আপনাকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেদিন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এই মাতৃভূমিকে ভালোবেসে এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা কিন্তু যুদ্ধ করেছেন। সো এই সব জায়গা থেকে বেরিয়ে আসুন। মিথ্যা সংবাদ আসুন আমরা সকলে পরিহার করি। আর যারা মিথ্যা সংবাদ প্রচার করবে, এই যে ময়ূকরঞ্জন ঘোষ মিথ্যা সংবাদ প্রচার করছেন এবং এই মিথ্যা সংবাদকে সহযোগিতা করছেন এই রিপাবলিক চ্যানেল, তাদেরকেও আমাদের করা উচিত। তাদের বিরুদ্ধেও আমাদের একের পর এক ক্লেম দেওয়া উচিত। তাদেরকে আমরা একদমই, তাদের চ্যানেলে আমাদের ইগনোর করা উচিত। কারণ আমরা সত্য খবর যখন না পাবো, তখন আমরা নিজেরাও মানসিকভাবে অস্থির থাকবো, আমরা মানসিকভাবে শান্তি পাবো না। এবং তাদের এই ভুয়া তথ্যগুলোর কারণে আমরা সঠিক তথ্যগুলো জানতে পারছি না, আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে তারা আমাদের মধ্যে সহিংসতাপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। সো আমি বলবো, আসুন সত্য ঘটনা জানি, সত্য সংবাদ শুনি, সত্যের সঙ্গে থাকি। ধন্যবাদ সবাইকে। আবারও বলবো, ময়ূকরঞ্জন ঘোষ আপনি ভালো হয়ে যান, এই অপপ্রচার না করে সঠিক পথে আসুন। তা না হলে এই বাংলাদেশের মানুষ না, আপনাকে ভারতের সকল ধর্মের মানুষ রাস্তায় পেলে পিটিয়ে মেরে ফেলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।